এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেন মাইন্ডিয়া। আজকে আমরা আলোচনা করব সেন্সরি নিউরাল হিয়ারিং লস নিয়ে। এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন ডাক্তারবাবু, যে এই সেন্সরি নিউরাল হিয়ারিং লস ব্যাপারটা কি, এটা যদি আমাদের অডিয়েন্সকে আপনি একটু বুঝিয়ে বলেন। যে আপনি বলছেন যে হিয়ারিং লস মানে কানে শোনার সমস্যা, তো এই সমস্যা যখন কানের নার্ভ ড্যামেজ হয়ে যায়, আচ্ছা, এবং কানে তো জানেন যে ইন্টারনাল এয়ার যেটা, যেখানে ককলিয়া আছে, এই ককলিয়াতে যখন ট্রান্সমিশন মেকানিজমটা ব্রেনের সাথে রিলেটেড, মানে কানে শোনার যে নিউরাল পাথওয়ে, সেই পাথওয়েটা নার্ভের মাধ্যমে ডিস্টার্ব হয়, তখন ককলিয়ার সমস্যা এমনভাবে দেখা দেয় যে ইনার ইয়ারে তখন আর ট্রান্সফরমেশন হয় না। শোনার জিনিসটা, আমরা যে জিনিসটা শুনি সেটা আমরা ট্রান্সলেট করতে পারি না। মানে ধরুন দেওয়ালের ওই পার থেকে আপনার মা আপনাকে ডাকছে, আপনি দেখছেন না, কিন্তু আপনি আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এটা মায়ের ডাক, বা একটা পাখির ডাক আমরা এখান থেকে শুনেও বুঝতে পারি। একটা স্টুডিওর মধ্যে বসে আছি আমরা, কিন্তু বাইরে একটা পাখির ডাকের আওয়াজ আমরা শুনতে পারি। তো এই কানে শোনার যখন সমস্যা হয় এবং নার্ভের কারণে, তখন সেটাকে বলা হয় সেন্সরি নিউরাল ডিফনেস বা সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এবং এটা টেম্পোরারি হতে পারে, এবং লং টার্ম যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে এটা পার্মানেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তো আমরা হিয়ারিং লস যেটাকে বলি, সেটা কি আসলে ডাক্তারি পরিভাষায় এরকম বলা হয় যে সেন্সরি নিউরাল হিয়ারিং লস? এটা সেন্সরি নিউরাল, যেহেতু নার্ভের কারণে, মানে কানের যেসব সমস্যাগুলো হয় সেগুলো সবটাই ইএনটি রিলেটেড, না কানের রিলেটেড, কিন্তু এটাই একমাত্র যেটা নার্ভ রিলেটেড। সেজন্য নিউরাল পাথওয়ে অফ দ্য ককলিয়া, ইনার ইয়ার প্রবলেম হচ্ছে সেজন্যে, এবং এটা সেন্সরি অর্গান, সেজন্য সেন্সরি নিউরাল হিয়ারিং লস বা সেন্সরি নিউরাল ডিফনেস বলা হচ্ছে। আচ্ছা, তো এই যে সেন্সরি নিউরাল হিয়ারিং লস বলছেন, এটার সিমটমস গুলো কি কি হতে পারে? মানে হিয়ারিং লস মানেই তো কানে শুনতে কম পাচ্ছে, আর মানে যে শব্দটা শুনছে খুব ক্লিয়ার শুনছে না, খুব অস্পষ্ট শুনছে। মানে এটা একটা মেডিকেল টার্ম আছে, এটা বলে মাফলড, মানে মাফলড ভয়েস শুনছে। বা হাই ফ্রিকোয়েন্সির যে আওয়াজগুলো আমাদের কানে আসে সেগুলো কিন্তু কানকে খুব ডিস্টার্ব করে, মানে গাড়ির হর্ন বা ধরুন বাড়িতে প্রেসার কুকারের আওয়াজ, সেগুলো কিন্তু ভয়ঙ্কর ভাবে কানে বাজে, মানে অ্যাম্পলিফাই হয়ে বাজে। বলছেন যে হিয়ারিং লস, হ্যাঁ, না আওয়াজটা হয় তাদের কানে কম শুনছে, কিন্তু ওইগুলো ম্যাগনিফাই হয়ে তাদের কানের মধ্যে প্রচন্ড আওয়াজ সৃষ্টি করে। আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো যে তারা অন্য শব্দগুলো কম শুনলেও হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলো বেশি, হাই ফ্রিকোয়েন্সি মানে এফেক্ট করে বেশি ওদের। হ্যাঁ, মানে বেশি ভাবে এফেক্ট করে ওদের কানে, এবং নয়েজি এনভায়রনমেন্টে তাদের আরো সমস্যা হয়। আচ্ছা, কেউ কথা বলছে, এই স্পিচ বুঝতে, আন্ডারস্ট্যান্ড করতে খুব সমস্যা হয়, এবং এটা একটা কানেও হতে পারে, আবার দুটো কানেও হতে পারে। এবং কখনো কখনো ডিজিনেস দেখা যায়, মানে কানের সঙ্গে যেহেতু ব্রেনের রিলেশন আছে, তাহলে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। মাথা ঘোরার সমস্যা নিয়ে আসলেই আমরা প্রথমেই কিন্তু এই সেন্সরি নিউরাল ডিফনেসের কথা চিন্তা করি। অন্যান্য অনেক কারণে আছে ডিজিনেস, সেগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে আমরা কনফার্মেশন করি, কিন্তু প্রথম দিকের তালিকাতে কিন্তু সেন্সরি নিউরাল ডিফনেসকে আমরা রাখি যে এটা হলেও হতে পারে, মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে। এছাড়া আর তেমন কোনো ব্যাপার নেই, মোট কথা কানে শোনার সমস্যা। আচ্ছা, এর কারণ হিসেবে আপনি কি বলবেন? কারণ এটা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগটা হয় অনেকের। আচ্ছা, কিন্তু এখন তো কম বয়সেও দেখা যায়, তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা এজ রিলেটেড, সেটা একটা কারণ। এছাড়া কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, মানে ইনহেরিটেড কন্ডিশনস, ফ্যামিলিতে কারোর সেন্সরি নিউরাল ডিফনেস আছে বা কানে শোনার সমস্যা আছে, তার উত্তরসূরিদের মধ্যে সেটা সঞ্চারিত হতে পারে, এটা দেখা যায়। আর কিছু অটোটক্সিক মেডিকেশনস আছে, সেগুলো অনেক মানুষের নিতে হয় বিভিন্ন প্রয়োজনে, যেগুলো এই কানের নার্ভের সমস্যা তৈরি করে, মানে এই মেডিকেশন থেকে হতে পারে। ইনফেকশন থেকে, সাইড এফেক্ট, হ্যাঁ, মেডিসিনের সাইড এফেক্ট। ভাইরাল কিছু ইনফেকশন আছে, সেগুলো থেকে হতে পারে। এছাড়া ভীষণভাবে দেখা গেছে যে এগুলো অনেক দিন থেকে বলা হয় যে মাম্পস, মিজলস, এগুলো সব হয় না বাচ্চাদের ছোটবেলায়, মাম্পস, মিজলস, বা ব্রেনের একটা রোগ আছে মেনিনজাইটিস, ব্রেনের কভারিং এর রোগ, এগুলো যাদের হয় তাদের থেকে পরে কালক্রমে হিয়ারিং লস হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল হয়। এছাড়া ধরুন মাথার কোনো আঘাত লাগলে, মাথার যদি কোনো বড় ইনজুরি হয়, ট্রমা, হেড ট্রমা, এটা থেকেও কিন্তু কানের স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয়ে যায়, যার থেকে সেন্সরি নিউরাল ডিফনেস হতে পারে। আর নির্দিষ্টভাবে বললে আমরা
একটা রোগের কথা বলবো, মেনিয়ার্স ডিজিজ বলে একটা ডিজিজ আছে, যেটা মূলত কিন্তু কানের শোনার সমস্যা তৈরি করে এবং কান তো আমাদের ব্যালেন্সও, হাঁটা চলার ক্ষেত্রে ব্যালেন্সও করে, তো ব্যালেন্সেরও সমস্যা তৈরি করে, সেই রোগের কারণে হতে পারে। আরও একটা টিউমার একটা হয় ব্রেনে, যেটা অ্যাকাউস্টিক নিউরোমা বলা হয়। এই অ্যাকাউস্টিক নিউরোমা যদি হয়ে থাকে তাহলে তার থেকেও কিন্তু এই ডিজিনেস, ব্যালেন্সের প্রবলেম, কানে শোনার সমস্যা এবং সব মিলিয়ে সেন্সরি নিউরাল হিয়ারিং লস হতে পারে। মূলত এগুলোই কারণ হিসেবে দেখা যায়। আমরা তো সিমটম জানলাম, কারণ জানলাম, এর পরের যে প্রশ্ন আমার জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে এটাকে আমরা ম্যানেজ করবো কিভাবে? মানে যদি কারোর এরকম হিয়ারিং লস হয় তাহলে ম্যানেজ করবো, তাহলে কিভাবে সে আমরা নিয়ন্ত্রণ করবো সেটা? আচ্ছা, ম্যানেজমেন্টের আগে আরেকটা কথা বলি। ধরুন এটা যে হয়েছে, কনফার্মেশন ডায়াগনোসিস কি করে করব? তো সেক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে আমরা ব্রেনের এমআরআই করতে হতে পারে। আচ্ছা। অডিওমেট্রি টেস্ট আছে, টাইম্পানোমেট্রি, মানে কানের পর্দার যে মেমব্রেন আছে, টাইম্পানিক মেমব্রেন, তারও একটা টেস্ট হয়, টাইম্পানোমেট্রি, সেই টেস্ট করতে হতে পারে। আচ্ছা, ককলিয়ার কথা বললাম, সমস্যাটা তো ককলিয়াতে না রিয়ারি, তাহলে ককলিওগ্রাম আছে, মানে অডিওমেট্রি, টাইম্পানোমেট্রি, ককলিওগ্রাম এবং ব্রেন ইনডিউসড অডিওমেট্রি, এমআরআই, সেগুলো করে কনফার্মেশন করা হয় ডায়াগনোসিসের। আর আপনি বলছিলেন যে ম্যানেজমেন্ট, মানে ওষুধ ছাড়া কিভাবে কিছু ম্যানেজ করা যায়? ওষুধ ছাড়া তো এমনি আপনারা জানেন যে হিয়ারিং এইডস আজকাল বাজারে চালু হয়েছে, মেকানিক্যাল, শুনতে পাচ্ছে না, তাহলে যদি আর ওষুধের স্কোপ না থাকে তাহলে হিয়ারিং এইড তো মেডিসিন নয়, একটা গ্যাজেট, এবং মেকানিক্যাল গ্যাজেট হিয়ারিং এইডস, ওতে সাউন্ড অ্যাম্পলিফাই করা হয় যাতে সে কম ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো বেশি ফ্রিকোয়েন্সিতে ভালোভাবে শুনতে পারে এবং মোটামুটি তার অসুবিধা হয় না শুনতে, হিয়ারিং এইডস কাজে লাগে। এখন ককলিয়ার ইমপ্ল্যান্টও বেরিয়ে গেছে, সেটার মাধ্যমেও কিন্তু ড্যামেজড পার্টের এমন অনেক মেকানিজম চেঞ্জ করে দেওয়া হয় যার মাধ্যমে কিন্তু তার শোনার সমস্যাও অনেকটা মিটে যায়। এছাড়া অ্যাসিস্টিভ কিছু লিসনিং ডিভাইসেস আছে, ALD বলা হয়, সেগুলো বাজারে আজকাল পাওয়া যায়। এছাড়া আরো কিছু টেকনিক আছে যাতে স্পিচকে ইনিশিয়েট করা যায়, যেমন স্পিচ রিডিং এবং লিপ রিডিং, এটা একটা অদ্ভুত মেকানিজম, এটা শিখতে হয় এবং ফেসিয়াল এক্সপ্রেশন, এইসব বাকি জিনিসগুলো দেখেই সে কিন্তু বোঝার চেষ্টা করে যে কি বলতে চাইছে। তাহলে কানে কম শুনলেও সেটার মাধ্যমে সে অ্যাকচুয়ালি মানুষে কথা বলতে কমিউনিকেট করার জন্য, তাহলে কমিউনিকেশনটাও তার অন্য উপায় করার চেষ্টা করা হয়। সাইন ল্যাঙ্গুয়েজ, সিগন্যাল ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েও করা যায় যাদের হিয়ারিং লস আছে। অডিটরি কিছু ট্রেনিং আছে, সেগুলো করলেও কিন্তু থেরাপিস্টের মাধ্যমে করা হয়। কিছু লার্নিং স্কিলস, স্পিচ কম্প্রিহেনশন, সেগুলো করা হয়, সেগুলো করেও কিন্তু সেন্সরি নিউরাল হিয়ারিং লসের অনেকটা সমাধান করা যায়। এছাড়া এনভায়রনমেন্টাল মডিফিকেশনের কথা আমরা বলি, মানে কথা বলার সময় চারপাশে, মানে বাইরের কথা হলে আলাদা, বাড়ির ক্ষেত্রে মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ না থাকে তাহলে সে যেটুকু শুনছে সেটা মোটামুটি অ্যাম্পলিফাই করে শুনে নিতে পারবে, অনেকটা বুঝতে পারবে। কিছু ভিজুয়াল কিউজ তাদেরকে যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে সেগুলোর মাধ্যমে তাদেরকে বোঝানো যাবে যাদের হিয়ারিং লস আছে। এবং বেটার কমিউনিকেশনের জন্য এই এনভায়রনমেন্টাল মডিফিকেশন অনেক সময় খুব কাজে লাগে। তো ওষুধ ছাড়া এই এতগুলো পদ্ধতির মাধ্যমে, ককলিয়ার ইমপ্ল্যান্ট বিশেষভাবে এবং হিয়ারিং এইডস এর মাধ্যমে, বাজারে অনেক নামি দামি কোম্পানির এখন হিয়ারিং এইডস আছে, সেগুলোর মাধ্যমে এগুলো পাওয়া সম্ভব। আর যদি ট্রিটমেন্টের কথা বলি তাহলে হোমিওপ্যাথিতে কি ধরনের ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, অবশ্যই, মানে আমি বলবো যে হোমিওপ্যাথিতে, আমি তো নিউরোসাইকিয়াট্রি হোমিওপ্যাথিতেই প্র্যাকটিস করি, মানে 24 বছরের এই প্র্যাকটিসে বেশ মানে শতাধিক এই পেশেন্ট দেখেছি, ডিফনেসের পেশেন্ট। এমনও শুনেছি মানে কোনো CID-তে চাকরি করেন পুলিশ অফিসার, মানে চোর ডাকাত ধরতে গিয়ে ডাকাতের হাতে থাপ্পড় খেয়েছেন, সুস্থ মানুষ, তারপরে তার হিয়ারিং লস হয়েছে, সিভিয়ার ডিফনেস। তো এমন পেশেন্টও দেখেছি। তারপরে অন্যান্য কারণে, মানে কানের পর্দায় পুঁজ হতে শুরু করলো, পাস, তার থেকে আস্তে আস্তে ইনফেকশন হয়ে গেল, তার থেকে হিয়ারিং লসের অনেক কারণ তো আছে। তো শতাধিক হিয়ারিং লসের পেশেন্ট দেখেছি এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো ভালো হয়ে যায়। খুব রেয়ার 2-1টি কেস ছাড়া, সেগুলো ছাড়া বাকি প্রায় মোটামুটি ঠিক করে ফেলা সম্ভব হোমিওপ্যাথি ওষুধে। আমি বোঝার সুবিধার জন্য ডাক্তারবাবুদের মানে কয়েকটা ওষুধের কথা, স্পেসিফিক ওষুধের কথা বলতে পারি। সেটা হচ্ছে ককিউলাস ইন্ডিকা বলে একটি ওষুধ আছে, যেটার 1M পোটেন্সি খুব ভালো কাজ করে। এই ধরনের পেশেন্টদের যদি সপ্তাহে 2টো করে ডোজ মাস 3 কন্টিনিউ করা হয় তাহলে অনেকাংশেই এই ব্যালেন্সের প্রবলেম, টিনিটাস, হিয়ারিং লসের সমস্যা মিটতে পারে। এবং কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে কোনিয়াম ম্যাকুলেটাম 10M পোটেন্সি খুব ভালো কাজ করে। এটা অনেক বেশি ডোজ খাওয়া যায় না, ওয়ান্স এ উইক ফর 2 months, মানে 8টা ডোজ টোটাল নিলে
কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে, যদিও এটা কনস্টিটিউশনাল মেডিসিন, কমপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে এই ওষুধটি সেন্সরি নিউরাল ডিপনেস কাটাতে ভীষণভাবে সাহায্য করে। আর খুব প্রথাগত একটা ওষুধ আছে যেটা সব ধরনের ডিপনেসের ক্ষেত্রে কাজে লাগে, সেটা হচ্ছে একটা বায়োকেমিক সল্ট, সেটা হচ্ছে ক্যালিমিউর। ক্যালিমিউর বিশেষভাবে 12x পোটেন্সি খুব ভালো কাজ করে, বিশেষত বয়স্কদের ক্ষেত্রে যদি সেন্সরি নিউরাল ডিপনেস হয় তাদের ক্ষেত্রে ক্যালিমিউর ট্যাবলেট 5টা করে ট্যাবলেট দিনে 3 বার, এটা মাস 3 কন্টিনিউ করা যায়। অ্যাকিউট রিলিফের জন্য কোনো যন্ত্রণা থাকলে বা খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরোনোর জন্য কনস্টিটিউশনাল ওষুধের পাশাপাশি থেরাপিউটিক ডোজ হিসেবে এই ক্যালিমিউর 12x পোটেন্সি ভীষণভাবে কাজ করে। এছাড়া আরো অনেক ওষুধ আছে যেগুলো যদি নিউরোলজিতে বিশেষজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে রোগী ওষুধ খান এবং তার প্রেসক্রিপশন ফলো করে ভালো কোম্পানির ওষুধ কিনে তিনি সেটা ফলো করেন, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং অনেকটাই ভালো থাকা সম্ভব। বাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে হেয়ারিং লসের যে ট্রিটমেন্টের কথা ডাক্তারবাবু বললেন বা কিভাবে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি ওষুধ ছাড়া, আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন। আলোচনা করলেন বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।